আমাদের শরীরের ভেতরে নাকি লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ক্ষমতা, মানে নিজেকে সারিয়ে তোলা আর পুনরুজ্জীবিত করার একটা শক্তি। কিন্তু আমরা প্রায় এই ব্যাপারটা উপেক্ষা করি। একদম। আজ আমরা ডক্টর উইলিয়াম লির কিছু গবেষণার উপর ভিত্তি করে দেখব কিভাবে সাধারণ কিছু খাবার আর অভ্যাস আমাদের ভেতরে সে ডাক্তারকে জাগিয়ে তুলতে পারে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। হ্যাঁ, আজকের আলোচনার উদ্দেশ্য ঠিক এটাই। বিজ্ঞানের চোখে দেখা যে আমাদের শরীর কিভাবে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে পারে, এমনকি সারিয়েও তুলতে পারে। আর এর জন্য কোনো দামি ওষুধ বা চিকিৎসার কথা হচ্ছে না, তাই তো? না না, একদমই না। আমরা বলছি সাধারণ রোজকার খাবারের কথা। আর শুরুতেই একটা চমকপ্রদ তথ্য দিই। হ্যাঁ, অবশ্যই। ডার্ক চকলেট আমাদের রক্তে স্টেম সেলের সংখ্যা প্রায় দ্বিগুণ করে দিতে পারে। 1 মিনিট দাঁড়ান, কি বললেন? ডার্ক চকলেট স্টেম সেল দ্বিগুণ করে? এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। মানে কি আমি রোজ চকলেট খেয়ে নিজের শরীরকে ভেতর থেকে সারিয়ে তুলতে পারি? এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? বিষয়টা ঠিক তেমনই চমকপ্রদ। তবে তার আগে স্টেম সেল জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। আচ্ছা। এটা এমন কিছু নয় যা বাইরে থেকে শরীরে ইনজেক্ট করতে হয়। আমাদের সবার শরীরেই প্রায় ৭০ মিলিয়ন স্টেম সেল মজুদ আছে। ৭০ মিলিয়ন? হ্যাঁ, এরা হলো শরীরের নিজস্ব সোয়াট টিম, যারা নীরবে ভেতর থেকে শরীরের সব ভাঙাগড়া মেরামত করে চলে। বাহ! কিন্তু এরা কিভাবে জানে যে শরীরের ঠিক কোন জায়গায় মেরামত দরকার? মানে এটা তো সিনেমার মতো শোনাচ্ছে যে একটা বিশেষ দল ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে। ঠিক তাই, এদের কাজ করার পদ্ধতিটা অসাধারণ। যখন আমরা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকর খাবার খাই, তখন এই স্টেম সেলগুলো তাদের উৎস থেকে, মানে অস্থিমজ্জা থেকে, মৌচাক থেকে মৌমাছির মতো বেরিয়ে আসে। তারপর? তারপর রক্ত প্রবাহে মিশে যায় আর শরীরের ঠিক সেই সব জায়গায় ছুটে যায় যেখানে পুনর্গঠন বা মেরামতের প্রয়োজন। আর এটা প্রতিদিন ঘটছে? হ্যাঁ, এটা কোনো বিরল ঘটনা নয়, বরং প্রতিদিনের প্রক্রিয়া। আর এই ক্ষমতার কারণে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ বা ডিমেনশিয়ার মতো রোগগুলোকেও ঠেকিয়ে রাখা বা সারিয়ে তোলা সম্ভব হতে পারে। দারুণ! তাহলে চলুন এবার ওই চকলেটের রহস্যটা ভাঙা যাক। এটা তো প্রায় সবারই প্রিয় একটা খাবার। কিন্তু আপনি নিশ্চয়ই যে কোনো চকলেটের কথা বলছেন না। না, একদমই না। এখানে বিশেষভাবে ৭০% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেটের কথা বলা হচ্ছে। আচ্ছা। এর পেছনের বিজ্ঞানটা হল কোকো পডের মধ্যে থাকা পলিফেনল, বিশেষ করে প্রোঅ্যান্থোসায়ানিডিনস। প্রোঅ্যান্থোসায়ানিডেস। হ্যাঁ, একটা খুব মজার গবেষণা করা হয়েছিল ষাটোর্ধ্ব কয়েকজন হৃদরোগীকে নিয়ে। তাদের ১ মাস ধরে প্রতিদিন ২ কাপ করে ডার্ক চকলেট দিয়ে তৈরি হট চকলেট খাওয়ানো হয়। মানে যাদের ধমনী শক্ত হয়ে গেছিল তাদের? ঠিক, তাদের সবারই ধমনী শক্ত হয়ে গেছিল। আর ফলাফল কি ছিল? এটা তো যে কোনো ওষুধের চেয়েও শক্তিশালী মনে হচ্ছে। ফলাফলটা ছিল অসাধারণ। ১ মাস পর দেখা গেল তাদের রক্তপ্রবাহে স্টেম সেলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বলেন কি? দ্বিগুণ? শুধু তাই নয়, তাদের রক্তনালীর স্থিতিস্থাপকতা, যাকে বিজ্ঞানের ভাষায় বলে ফ্লো মিডিয়েটেড ডাইলেশন, সেটাও অনেক উন্নত হয়েছে। তার মানে যে রোগকে আমরা অপরিবর্তনীয় বলে ধরে নিই, শরীর সঠিক খাবার পেলে তাকেও ভেতর থেকে মেরামত করতে পারে। ঠিক তাই। আচ্ছা, স্টেম সেল তো গেল মেরামতের কাজ, কিন্তু রোগের বিরুদ্ধে প্রথম যে প্রাচীর, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার কি খবর? হুম। বিশেষ করে যারা খুব বেশি শরীরচর্চা করেন, যেমন ম্যারাথন দৌড়বিদ, তাদের তো প্রায়ই অসুস্থ হতে শোনা যায়। খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। অতিরিক্ত প্রশিক্ষণের ফলে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে ইমিউন সিস্টেমটা একটু দুর্বল হয়ে পড়ে। হুম। আর এর একটা খুব সহজ সমাধান আমাদের হাতের কাছেই আছে। কি সেটা? ব্লুবেরি। ব্লুবেরি? হ্যাঁ, এতে থাকা অ্যান্থোসায়ানিন নামক পলিফেনল রোগ প্রতিরোধ ক্ষমতাকে রক্ষা করে। একটি গবেষণায় ম্যারাথন দৌড়বিদদের দৌড়ের ৩ সপ্তাহ আগে থেকে প্রতিদিন ১ কাপ করে ব্লুবেরি খাওয়ানো হয়েছিল। আর তাতে কি হলো? দেখা গেল দৌড়ও পরের পদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটুও কমেনি, বরং উচ্চ স্তরেই ছিল। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার কথা উঠলে তো আমি শুধু রক্ত বা শ্বেতকণিকার কথাই ভাবি, কিন্তু আমি শুনেছি এর কেন্দ্র নাকি অন্য কোথাও। এটা কি সত্যি? হ্যাঁ, আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। আমাদের শরীরের প্রায় ৭০% রোগ প্রতিরোধ ব্যবস্থা ৭০%? কোথায় থাকে? আমাদের অন্ত্র বা গাটের প্রাচীরে। কি বলছেন? তার মানে আমাদের পেটই আসলে আমাদের বর্ম? বলতে পারেন, অন্ত্রের স্বাস্থ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে একটা গভীর বন্ধুত্ব আছে। অন্ত্রের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়া আর আমাদের ইমিউন সিস্টেমকে অনেকটা
কলেজের রুমমেটের মতো ভাবা যেতে পারে। কলেজের রুমমেট? হ্যাঁ, যারা একটা পাতলা দেয়ালের এপার ওপার থেকে একে অপরের সাথে কথা বলে। একজন ভালো থাকলে অন্যজনও ভালো থাকে। বাহ! তাহলে এই বর্মকে শক্তিশালী রাখার উপায় কি? উপায়টা হলো প্রিবায়োটিক্স, অর্থাৎ এমন খাবার যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পুষ্টি যোগায়। যেমন? ফল ও সবজি, যেমন ধরুন ক্যাপসিকাম, স্ট্রবেরি বা বিভিন্ন ধরনের শাক। এগুলোতে থাকা পলিফেনল আর ডায়েটারি ফাইবার হলো সেরা প্রিবায়োটিক্স। আর ফাইবার? ফাইবারকে বলা যেতে পারে ওই ভালো ব্যাকটেরিয়াদের প্রিয় খাবার। ওরা অনেকটা পাখির বাসায় থাকা বাচ্চার মতো, যে খাবারের জন্য মুখ খুলে অপেক্ষা করে। ফাইবারের কথা উঠলেই আমাদের মাথায় শুধু শাকসবজির কথাই আসে। কিন্তু ডক্টর লি তো কিছু অপ্রত্যাশিত উৎসের কথাও বলেছেন, তাই না? একদম। যেমন কিউই ফলকে তিনি একটা হেলথ বম্ব বলেছেন। হেলথ বম্ব? হ্যাঁ, বলা হয় এটি মাত্র এক রাতের মধ্যেই অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। আবার অ্যাভোকাডো দেখতে নরম হলেও এতে প্রচুর ফাইবার আছে। আর মাশরুম তো এক কথায় অসাধারণ। মাশরুমের মধ্যে বিশেষ কি আছে? মাশরুমে বিটা ডি গ্লুকান নামে এক বিশেষ ধরনের ফাইবার থাকে, যা শুধু অন্ত্রের জন্যই ভালো নয়, এটি রক্ত সঞ্চালন বাড়ায়, শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায়, এমনকি স্টেম সেলকেও উদ্দীপিত করতে পারে। প্রদাহ বা ইনফ্ল্যামেশন শুনলেই তো ভয় লাগে। মনে হয় শরীরের কোথাও কিছু একটা গোলমাল চলছে। এই ধারণাটা আমাদের বদলাতে হবে। সব প্রদাহ কিন্তু খারাপ নয়। তাই? স্বল্প সময়ের জন্য অল্প প্রদাহ আসলে শরীরের নিরাময় প্রক্রিয়ারই একটা অংশ। যেমন কোথাও কেটে গেলে জায়গাটা ফুলে যায়, বা ব্যায়াম করলে আমাদের পেশি যে ভাঙে গড়ে, সেটাও এক ধরনের প্রদাহ। এগুলো ভালো। আচ্ছা, সমস্যাটা তাহলে কখন হয়? সমস্যাটা হয় যখন প্রদাহটা দীর্ঘস্থায়ী হয়ে যায়, মানে অপ্রয়োজনেও শরীরে প্রদাহ সৃষ্টিকারী কোষগুলো থেকে যায়। তাহলে দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়ন্ত্রণের উপায় কি? সাধারণ খাবার কি এখানেও কোনো সাহায্য করতে পারে? অবশ্যই। অ্যাপেল, লেবু, পিচ বা বিভিন্ন ধরনের বেরির মতো ফলে থাকা পলিফেনল এই দীর্ঘস্থায়ী প্রদাহকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তার মানে এরা শরীরের ভেতরে পাহারাদারের মতো কাজ করে? ঠিক তাই, যাতে প্রদাহের আগুন নির্দিষ্ট জায়গার বাইরে ছড়িয়ে না পড়ে। তাহলে দেখা যাচ্ছে সাধারণ ফলমূলই শরীরের এই আগুন নেভানোর কাজ করতে পারে। কিন্তু অনেকে তো আরও দ্রুত সমাধান খোঁজেন, আর তখনই সাপ্লিমেন্টের কথা আসে। কোলাজেন নিয়ে তো বিশাল মাতামাতি। হ্যাঁ, ঠিক। কিন্তু এটা কি আসলেই কাজ করে? আমার নিজেরও অনেকদিন সন্দেহ ছিল যে পশুর জয়েন্টের টিস্যু খেয়ে মানুষের জয়েন্ট কিভাবে ঠিক হতে পারে। এই সন্দেহটা আমারও ছিল, সত্যি বলতে। কিন্তু নতুন গবেষণা বলছে ব্যাপারটা বেশ মজার। কি রকম? আমরা যখন কোলাজেন সাপ্লিমেন্ট খাই, আমাদের পাকস্থলীর অ্যাসিড তাকে ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলে। এই খণ্ডগুলো রক্তে মিশে আমাদের শরীরকে একটা সংকেত পাঠায়, কিসের সংকেত? আরও কোলাজেন তৈরি করার জন্য। অর্থাৎ এটা সরাসরি প্রতিস্থাপন নয়, বরং একটা সিগন্যাল। ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে এটা অস্টিও আর্থ্রাইটিসের ব্যথায় বেশ স্বস্তি দেয়। বাহ! কোলাজেন ছাড়াও তো ক্রিয়েটিন এখন খুব জনপ্রিয়, বিশেষ করে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এর কথা খুব শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েটিন মস্তিষ্কের জন্য খুবই উপকারী একটি সাপ্লিমেন্ট, যার পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম। এটি চিন্তাশক্তি বাড়াতে এবং মাথায় আঘাতজনিত ট্রমা থেকে সেরে উঠতে সাহায্য করতে পারে। আচ্ছা। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা উচিত, বিশেষ করে যদি অন্য কোনো ঔষধ চালু থাকে। অবশ্যই, সাপ্লিমেন্ট তো একটা দিক, কিন্তু প্রতিদিনের জীবনে ছোট ছোট কি পরিবর্তন আনা যায়? ডক্টর লি তো 3টি সহজ অভ্যাসের কথা বলেছেন। তিনি 3টি দারুণ অভ্যাসের কথা বলেছেন। প্রথমটি হল পানীয়র হোলি ট্রিনিটি। হোলি ট্রিনিটি? সেটা কি? জল, চা এবং কফি, এই 3টি পানীয় শরীরের জন্য খুবই উপকারী। তবে একটা শর্ত আছে। কি শর্ত? চা বা কফিতে দুধ বা চিনি মেশানো যাবে না। কিন্তু আমরা তো যুগ যুগ ধরে দুধ চা খেয়ে আসছি, সবাই তো তাই খায়। তার মানে কি আমরা চায়ের কোনো উপকারই পাচ্ছি না? কারণটা হলো দুধের মধ্যে থাকা ফ্যাট। এই ফ্যাট চা বা কফির মধ্যে থাকা উপকারী পলিফেনলকে আমাদের শরীরে শোষিত হতে বাধা দেয়। ও আচ্ছা। এটা পলিফেনলের চারপাশে বুদবুদের মতো একটা আস্তরণ তৈরি করে। তবে উদ্ভিদভিত্তিক দুধ, যেমন আমন্ড বা সোয়া মিল্ক ব্যবহার করা যেতে পারে। আর জলের ব্যাপারে? জলের ব্যাপারে তার পরামর্শ হল মাইক্রোপ্লাস্টিক এড়ানোর জন্য প্লাস্টিকের বোতলের বদলে কাচের বোতল ব্যবহার করা। ঠিক। আর দ্বিতীয় অভ্যাসটা তো জাপানিদের থেকে নেওয়া, হারা হাচিবু। এর মানে কি? এটি একটি জাপানি প্রবাদ, যার অর্থ হল
পেট ৮০% ভরে গেলেই খাওয়া থামিয়ে দেওয়া। ৮০%? হ্যাঁ, অতিরিক্ত খাওয়া শরীরের জন্য বিষাক্ত। গাড়ির তেলের ট্যাঙ্ক পুরোপুরি ভরে গেলে যেমন তেল উপচে পড়ে, অতিরিক্ত খাবারও আমাদের শরীরের জন্য ঠিক তেমনই ক্ষতিকর। কিন্তু আমাদের শরীরে তো গাড়ির মতো কোনো ক্লিক শব্দ হয় না যা আমাদের থামতে বলে। ঠিক, তাই আমাদের নিজেদেরই শিখতে হবে কখন থামতে হবে। এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন, বিশেষ করে যখন বিরিয়ানি সামনে থাকে। সেটা ঠিক। তবে তৃতীয় অভ্যাসটা হয়তো আরও বিতর্কিত লাগতে পারে। কি সেটা? সেটা হলো মাঝে মাঝে সকালের নাস্তা বাদ দেওয়া। কি বলছেন? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। ওই ধারণাটি আসলে গত শতাব্দীতে সিরিয়াল কোম্পানিগুলোর একটা বিজ্ঞাপন ছিল, নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য। তাই নাকি? হ্যাঁ, ডক্টর লির মতে মাঝে মাঝে সকালের নাস্তা বাদ দেওয়া বা দেরিতে করাটা শরীরের জন্য উপকারী। এতে আমাদের শরীর হজমের কাজ থেকে ছুটি পায় এবং নিজেকে মেরামত করার জন্য অতিরিক্ত সময় ও শক্তি পায়। মানে শরীরকে একটা ছোট ছুটি দেওয়ার মতো। একদম। সবশেষে ঘুমের কথায় আসি। অনেকেই ভাবে ঘুমের সময় শরীরটা শুধু বন্ধ হয়ে পড়ে থাকে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলে? ঘুমের সময় শরীর মোটেই অলস থাকে না, বরং দিনের চেয়েও বেশি সক্রিয় থাকে মেরামতের কাজে। তাই? হ্যাঁ, দিনের বেলায় আমাদের শক্তি হাঁটাচলা, কাজ করা, হজম করার মতো কাজে খরচ হয়, কিন্তু ঘুমের সময় সেই শক্তিটা পুরোপুরি পুনর্গঠনের কাজে লাগে। কি কি কাজ হয় তখন? আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা রিসেট হয়, অন্ত্রের মাইক্রোবায়োম নিজেকে পরিষ্কার করে, ডিএনএ মেরামত হয়, আর সেই স্টেম সেলগুলো সারা শরীরে টহল দেয় কোথায় কি মেরামত করতে হবে। তার মানে ঘুম হলো আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরামতের সময়। ঠিক তাই, এজন্যই ঘুমের আগে ভারী খাবার খেতে বারণ করা হয়, কারণ তখন শরীরকে হজমের জন্য অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না এবং মস্তিষ্ক তার কার ওয়াশ ফাংশনটি ভালোভাবে করতে পারে। নিজেকে পরিষ্কার ও পুনর্গঠিত করতে পারে। একদম। তাহলে পুরো আলোচনাটা এক জায়গায় আনলে যা দাঁড়ায় তা হলো ডার্ক চকলেট আমাদের স্টেম সেল বাড়াতে পারে, ব্লুমেরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে রক্ষা করে, আর আমাদের শরীরের সুরক্ষার কেন্দ্রবিন্দু হলো আমাদের অন্ত্র। ঠিক। মূল বার্তাটা হলো আমাদের শরীরের মধ্যেই অসাধারণ নিরাময় ক্ষমতা লুকিয়ে আছে, আর সঠিক খাবার ও জীবনযাত্রার মাধ্যমে আমরা সেই ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারি। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। তথাকথিত সুপারফুড বলে আসলে কিছু নেই। আসল নায়ক হল খাবারের মধ্যে থাকা বায়োঅ্যাক্টিভ উপাদান, যেমন পলিফেনল বা ফাইবার। আর সেগুলোর প্রতি আমাদের শরীরের প্রতিক্রিয়া। একদম। এই জ্ঞানটা আমাদের প্রত্যেককে নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য উৎসাহিত করে। ডক্টর লি তার আলোচনায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ডাক্তারদের পড়াশোনার মধ্যে পুষ্টি এবং খাবারকে ঔষধ হিসেবে ব্যবহার করার বিষয়ে খুব বেশি প্রশিক্ষণ দেওয়া হয় না। আর এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, যদি শরীরকে সারিয়ে তোলার এবং রোগ প্রতিরোধ করার এত বড় ক্ষমতা খাবারের মধ্যেই নিহিত থাকে, তবে আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টিকে আরও কেন্দ্রীয় ভূমিকা নিতে ঠিক কী বাধা দিচ্ছে? আর ভবিষ্যতে এর পরিবর্তনই বা কিভাবে সম্ভব, এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত।